যেটা আমি বলছিলাম, দেখো ক্লাসিক্যাল মেকানিক্সে বা সিম্পল যখন তোমরা নিউটনিয়ান মেকানিক্স পড়েছিলে, যে কোনো মেকানিক্স পড়ার যে পদ্ধতি, মেকানিক্স পড়তে গেলে আমরা হ্যাঁ মেকানিক্স পড়তে গেলে আমরা কি করি? প্রথমে মেকানিক্স পড়তে গেলে যেটা আমাদের বেসিক কন্ডিশন, আমরা জানি যে প্রথমে ইনিশিয়াল ভেলোসিটি এবং ইনিশিয়াল পজিশন আমাদের জানতে হবে। আরো ভালোভাবে বলে ইনিশিয়াল মোমেন্টাম এবং ইনিশিয়াল পজিশন জানা খুব জরুরি, যেগুলোকে আমরা বেসিক্যালি ডাইনামিক্যাল ভেরিয়েবল বলি। যার সাপেক্ষে আমরা মোশনটাকে স্টাডি করি সেগুলোকে আমরা ডাইনামিক্যাল ভেরিয়েবল বলি। তাহলে প্রথমে যে বিষয়টা আমি বলতে চাইবো সেটা হচ্ছে যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি মিন বাই ডাইনামিক্যাল ভেরিয়েবল। ডাইনামিক্যাল ভেরিয়েবল, তো ডাইনামিক্যাল ভেরিয়েবল আমরা কাকে বলবো? না, অবশ্যই টাইম ডেরিভেটিভ যার এক্সিস্ট করবে, যে ভেরিয়েবলটা টাইম ডেরিভেটিভ এক্সিস্ট করবে। আমরা যদি বলি কিউ একটা ডাইনামিক্যাল ভেরিয়েবল, তাহলে কিউ ইজ ডাইনামিক্যাল ভেরিয়েবল if dq upon dt not equal to 0. dq upon dt not equal to 0, that means q dot exist, কিউ ডট এক্সিস্ট করতে হবে। যদি কিউ ডট এক্সিস্ট না করে কিউ ডট যদি জিরো হয়ে যায়, তাহলে তাকে আমরা ডাইনামিক্যাল ভেরিয়েবল বলবো না। ফর এক্সাম্পল, মনে করো সাপোজ দিস ইজ এ কোঅর্ডিনেট সিস্টেম অ্যালং এক্স অ্যাক্সিস। আমরা যদি বলি যে দিস ইজ এক্স ইকুয়াল টু 0 পয়েন্ট, আর এখানে মনে করো একটা পার্টিকেল রয়েছে বা একটা বস্তু রয়েছে যেটা হচ্ছে অ্যাট এক্স ইকুয়াল টু এ। তাহলে দেখো, যদি এক্স ডট নট ইকুয়াল টু 0 হয়, মানে ডিএক্স ডিটি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা কি বলবো? এক্স ইজ ডাইনামিক্যাল ভেরিয়েবল। ল্যাপটপ থেকেও যাবে, ওয়েবসাইটে গিয়ে করতে হবে, ঠিক আছে? যদি কারো ল্যাপটপ থেকে দরকার হয় করার, ওয়েবসাইটে যাও, ওয়েব লিঙ্কটা আমি শেয়ার করে দেবো পরে। আজকে ফোন থেকেই করো, এক্স ইজ ডাইনামিক্যাল ভেরিয়েবল। কখন? যদি এক্স ডট নট ইকুয়াল টু 0 হয়। মনে করো ইফ এক্স ইকুয়াল টু এ, একটা পার্টিকুলার পজিশনে এক্স ইকুয়াল টু এ, তাহলে কি হবে? এক্স ডট ইকুয়াল টু 0 হয়ে যাবে সেক্ষেত্রে। মানে এক্স ইকুয়াল যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এক্স ডট ইকুয়াল টু 0 বা ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু 0, তখন কিন্তু আমরা বলবো এক্স ইজ নট ডাইনামিক্যাল ভেরিয়েবল। নট ডাইনামিক্যাল ভেরিয়েবল, ঠিক আছে? নেক্সট দেখো, নাম্বার 2, এই যে ডাইনামিক্যাল ভেরিয়েবলের কথা বলছি, এই ডাইনামিক্যাল ভেরিয়েবলকে আমরা চেঞ্জ করতে পারি, ট্রান্সফর্ম করতে পারি ওয়ান কোঅর্ডিনেট সিস্টেম টু অ্যানাদার কোঅর্ডিনেট সিস্টেম। ফর এক্সাম্পল, we can transform dynamical variable as, সাপোজ মনে করো x equal to a cos theta, তাহলে একটু যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে x ডট কত হবে বলো? dA by dt into cos theta plus a into cos theta ডেরিভেটিভ sin theta into d theta upon dt। তাহলে dA by dt 0, যেহেতু x a যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এটা হয়ে যাবে a sin theta into theta ডট। তাহলে দেখো, as dA upon dt equal to 0, তাহলে দেখো থিটা ইজ ডাইনামিক্যাল ভেরিয়েবল, কিন্তু এ নয়, কারণ dA by dt 0 হয়ে যাচ্ছে। থিটা কিন্তু ডাইনামিক্যাল ভেরিয়েবল বলতে পারি। তাহলে এখানে হ্যাঁ, cos থিটা ডেরিভেটিভ sin থিটা, ঠিকই তো হয়েছে। তাহলে দেখো dA upon dt is equal to 0, তাহলে x ডট ইকুয়াল টু a sin থিটা থিটা ডট। তাহলে যেখানে আমাদের ডাইনামিক্যাল ভেরিয়েবলটা x ছিল, সেটাকে ইন টার্মস অফ থিটা আমরা করতে পারবো। তাহলে আমরা চেঞ্জ করতে পারি ডাইনামিক্যাল ভেরিয়েবলটাকে ওয়ান সিস্টেম টু অ্যানাদার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মাইনাস সাইন হবে।
ঠিক আছে। সো থিটা ইজ ডাইনামিক্যাল ভ্যারিয়েবল। বাট এ ইজ নট। ক্লিয়ার? নেক্সট দেখো আমরা একটা বিষয় সম্পর্কে ডিসকাস করার চেষ্টা করব, যেটা হচ্ছে যে এক্সপ্লিসিট ফাংশন অফ টাইম আর ইমপ্লিসিট ফাংশন অফ টাইম, এই বিষয়গুলো কিন্তু অ্যারাইজ করবে। হোয়াট ডু ইউ মিন বাই এক্সপ্লিসিট ফাংশন অফ টাইম? এক্সপ্লিসিট ফাংশন অফ টাইম কি? কোন একটা ফাংশনকে আমরা কখন এক্সপ্লিসিট ফাংশন বলবো? যদি তার পার্সিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু টাইম নট ইকুয়াল টু জিরো হয়। let we have a function f and del f upon del t not equal to 0, then f is explicit function of time. কিন্তু যদি মনে করো ইমপ্লিসিট হয়, ইমপ্লিসিট ফাংশন মানে কি? if del f upon del t equal to 0, then f is said to be implicit function of time. implicit function of time. নেক্সট দেখো, এগুলো কতগুলো বেসিক বিষয়, বেসিক টার্মস এন্ড ডেফিনেশন বলতে পারো, যেগুলো এই ক্লাসিক্যাল মেকানিক্স বা ল্যাগ্রেঞ্জিয়ান এন্ড হ্যামিল্টনিয়ান মেকানিক্স পড়তে গেলে কাজে লাগবে। নেক্সট নাম্বার ফর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা সেটা হচ্ছে স্টেট অফ এ ক্লাসিক্যাল সিস্টেম। আমি প্রথমেই বললাম যে কোনো একটা ক্লাসিক্যাল সিস্টেমকে যদি আমরা ডিফাইন করতে চাই, তাহলে প্রথমে তার স্টেটটাকে বলতে হবে। এবং ক্লাসিক্যাল মেকানিক্সে কি হয়, আমরা কোনো একটা স্টেটকে ডিফাইন করতে পারি বাই পজিশন। না, এক্সপ্লিসিট ফাংশন ডাইনামিক্যাল ভেরিয়েবল সেম নয়, এটা একটা ফাংশন, ওটা একটা ভেরিয়েবল, এবং ওখানে টোটাল ডিফারেন্সিয়েশন ছিল। এখানে দেখো পার্সিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু টি। এক্সপ্লিসিট ফাংশন হচ্ছে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু টি, যেটা একটা ফাংশনকে বলা হচ্ছে, আর ওখানে একটা কয়েকটা ভেরিয়েবল। মনে করো এফ ইজ এ ফাংশন অফ এক্স, তাহলে এক্স ভেরিয়েবল, এফ ফাংশন। এফ ইজ এ ফাংশন অফ এক্স কমা ওয়াই, তাহলে এক্স ওয়াই দুটোর ফাংশন হচ্ছে এফ, কিন্তু এক্স ওয়াই ইন্ডিভিজুয়ালি ভেরিয়েবল। ঠিক আছে? যেটা আমি বলতে চাইছিলাম, একটা স্টেট অফ এ ক্লাসিক্যাল সিস্টেম, স্টেট অফ এ ক্লাসিক্যাল সিস্টেম, যেটা আমি বারবার বললাম, প্রথমে স্টার্টিং এর সময়ও বললাম, যে কোনো একটা সিস্টেমকে যদি আমরা স্টাডি করতে যাই, সেই সিস্টেমটাকে আগে ডিফাইন করতে হবে। তার মানে তার ইনিশিয়াল স্টেটটাকে আগে ডিফাইন করতে হবে। এবং তোমরা জানো যে ক্লাসিক্যাল মেকানিক্সে একটা ইনিশিয়াল স্টেটকে ডিফাইন করতে পজিশন এবং মোমেন্টাম, আরো ভালোভাবে বললে পজিশন এবং কনজুগেট মোমেন্টামকে আমরা ডিফাইন করতে পারি সাইমালটেনিয়াসলি, যেটা কোয়ান্টাম মেকানিক্সে করা যায় না। তার জন্য সেখানে ডিফারেন্ট কাইন্ড অফ লজ আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়। কিন্তু একটা ক্লাসিক্যাল সিস্টেমকে ইনিশিয়াল কন্ডিশন যদি আমরা বলি, বা একটা ক্লাসিক্যাল সিস্টেমকে যদি আমরা ডিফাইন করতে চাই, তার স্টেটটাকে যদি ডিফাইন করতে চাই, তাহলে পজিশন অ্যান্ড মোমেন্টাম অল টাইম উইথ, হ্যাঁ, উইথ রেসপেক্ট টু টাইম হবে, অল টাইম। তাহলে দেখো এক্স কমা পি এক্স, কনজুগেট মোমেন্টাম এবং পজিশন, দিস ইজ পজিশন এক্স, আর পি এক্স হচ্ছে কি কনজুগেট মোমেন্টাম। কনজুগেট মোমেন্টাম, তো এইটাকে আমরা কি বলবো? স্টেট অফ আ ক্লাসিক্যাল সিস্টেম। স্টেট অফ আ ক্লাসিক্যাল সিস্টেম, পজিশন অ্যান্ড কনজুগেট মোমেন্টাম আমরা ডিফাইন করব, এবং সেটাই একটা ক্লাসিক্যাল সিস্টেমের স্টেট হবে। এবং এই ক্লাসিক্যাল সিস্টেমটা কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে ভেরি করবে, বা এক্স বা পি এক্স গুলো কিভাবে চেঞ্জ হবে, তার জন্য আমাদের কি প্রয়োজন হয়? ইকুয়েশন অফ মোশন। তো যে ইকুয়েশন অফ মোশনটা আমরা ইউজ করি ক্লাসিক্যাল মেকানিক্সে, সেটা নিউটনস ইকুয়েশন অফ মোশন। ইকুয়েশন অফ মোশন, যেটা আমরা এই চ্যাপ্টারে কি করার চেষ্টা করব, ল্যাগ্রেঞ্জিয়ান এন্ড হ্যামিল্টনিয়ান যে ফর্মুলেশন, সেটা দিয়ে আমরা পড়ার চেষ্টা করব। কিন্তু ইন জেনারেল ক্লাসিক্যাল মেকানিক্স কি বেসিক যদি আমরা বলি, যে একটা ক্লাসিক্যাল মেকানিক্সের একটা স্টেটকে
সময়ের সাপেক্ষে যদি চেঞ্জ করা হয় বা চেঞ্জ হয়, তাহলে ইনিশিয়াল টাইমে তার স্টেট কি আর আফটার এ লেটার টাইম তার স্টেট কি সেটা জানার জন্য, ভেরিয়েবলগুলো কিভাবে ভেরি করছে সেটা জানার জন্য যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ইকুয়েশন অফ মোশন, এন্ড সেটা বেসিক্যালি নিউটনস ইকুয়েশন অফ মোশন, যেটা হচ্ছে এফ ইকুয়াল টু ডিপি আপন ডিটি, যেটা হচ্ছে যেমন নিউটন সেকেন্ড ল। এবং এই নিউটন সেকেন্ড ল আসলে কি, আসলে হচ্ছে যে এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাই তো? যদি আমরা কনস্ট্যান্ট মাস সিস্টেমের ক্ষেত্রে বলি তাহলে এফ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন হয়, দ্যাট ইজ এম ইন্টু ডি2 এক্স আপন ডিটি2। So this is basically a second order differential equation. Second order differential equation. এবং ইন জেনারেল যদি এটাকে আমরা লিখি তাহলে এই যে এফ এজ এ ফাংশন অফ এক্স এক্স ডট এক্স ডবল ডট কমা টি ইকুয়াল টু 0, এটা হচ্ছে যে টাইম ইভ্যালুয়েশন অফ দ্য সিস্টেম। অফ দ্য সিস্টেম এবারে ডিপেন্ড করবে যে সিস্টেমটা শুধু এক্স এর উপর ডিপেন্ড করবে নাকি এক্স এক্স ডট দুটোর উপর ডিপেন্ড করবে নাকি এক্স এক্স ডট এক্স ডবল ডটের উপর ডিপেন্ড করবে এবং টাইমের উপর ডিপেন্ড করবে, সেটা অ্যাকর্ডিং টু সিচুয়েশন। এই ক্লাসিক্যাল সিস্টেম আসলে তোমরা জানো এটা একটা ম্যাক্রোস্কোপিক সিস্টেম, যেখানে কোয়ান্টাম সিস্টেম কি হয় মাইক্রোস্কোপিক সিস্টেম। এটা ক্লাসিক্যাল সিস্টেমের কথা যদি বলি আমরা ইন জেনারেল, তাহলে সেই ক্লাসিক্যাল সিস্টেম আসলে ম্যাক্রোস্কোপিক সিস্টেম। ম্যাক্রোস্কোপিক সিস্টেম মানে কি, যে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো রয়েছে ইনভলভিং মোশন। লাস্ট লাইনটা হচ্ছে যে দেখো এইটাকে যদি আমরা ইন জেনারেল লিখি, এটা তো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখলাম, ইন জেনারেল এটা যদি আমরা লিখি ইকুয়েশনটাকে তাহলে এফ এক্স কমা এক্স ডট কমা এক্স ডবল ডট কমা টি, তার মানে হচ্ছে যে সিস্টেমটা যে ফাংশন দ্বারা আমরা রিপ্রেজেন্ট করছি, যে ফিজিক্যাল সিস্টেমটাকে যে ফাংশন দ্বারা আমরা রিপ্রেজেন্ট করছি সেই ফাংশনটা হতে পারে এক্স এর উপর ডিপেন্ডেন্ট, হতে পারে এক্স ডটের উপর ডিপেন্ডেন্ট, হতে পারে এক্স ডবল ডটের উপর ডিপেন্ডেন্ট, হতে পারে টি এর উপর তো ডিপেন্ডেন্ট হবে, এক্স কমা টি হতে পারে। ইন জেনারেল এক্স এক্স ডট এবং এক্স ডবল ডট কমা টি ইকুয়াল টু 0। ক্লাসিক্যাল সিস্টেম হচ্ছে আমি কি বললাম মাইক্রোস্কোপিক সিস্টেম। মাইক্রোস্কোপিক সিস্টেম, মাইক্রোস্কোপিক সিস্টেম মানে কি, তার ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো ডিটারমিনিস্টিক ইন নেচার হবে। নেটের প্রবলেম, ইকুয়েশন অফ মোশনটা আর একবার রিপিট করুন। আচ্ছা নেটের প্রবলেম, আচ্ছা ইকুয়েশন অফ মোশন হচ্ছে যে আমি বললাম যে আমরা যখন কোনো একটা ক্লাসিক্যাল সিস্টেমের ইভালুয়েশনটা সম্পর্কে জানতে চাই যে কিভাবে টাইমের সঙ্গে সঙ্গে ভেরি করছে, তখন আমরা ইকুয়েশন অফ মোশন ইউজ করি, যেটা বেসিক্যালি নিউটন সেকেন্ড ল, যেটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবং সেটাকে আমরা ইন জেনারেল এইভাবে লিখতে পারি এফ এক্স কমা এক্স ডট কমা এক্স ডবল ডট কমা টি ইকুয়াল টু 0। হ্যাঁ ম্যাক্রোস্কোপিক সিস্টেমে, আচ্ছা সরি ম্যাক্রোস্কোপিক সিস্টেম। ম্যাক্রোস্কোপিক সিস্টেম মানে কি, যে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো হবে সেগুলো ডিটারমিনিস্টিক ইন নেচার। কারণ তোমরা জানো যে কোয়ান্টাম সিস্টেম মানে হচ্ছে সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক সিস্টেম, যেখানে ইনডিটারমিনিস্টিক নেচার আমরা দেখতে পাই, পজিশন এবং মোমেন্টাম বা দুটো ক্যানোনিক্যাল কনজুগেট ভেরিয়েবলকে সাইমালটেনিয়াসলি মেজার করা যায় না। তাহলে ম্যাক্রোস্কোপিক সিস্টেম মানে কি, ফিজিক্যাল কোয়ান্টিটিজ আর দ্য সিস্টেম হোয়ার ফিজিক্যাল কোয়ান্টিটিজ আর ডিটারমিনিস্টিক ইন নেচার। quantities are deterministic in nature. In nature. ক্লিয়ার? তাহলে এই বেসিক কতগুলো বিষয় আমরা ক্লাসিক্যাল সিস্টেম সম্পর্কে জানলাম। এখন দেখো বেসিক্যালি যখন আমরা ল্যাগ্রেঞ্জিয়ান এবং হ্যামিল্টনিয়ান পড়বো বা কোনো একটা সিস্টেমের ল্যাগ্রেঞ্জিয়ান পড়বো, তো সেখানে বেসিক্যালি তোমরা জানো যে কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। তার কারণে ইকুয়েশনটা এখানে ইন টার্মস অফ এনার্জি আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। কাজে আমরা কতগুলো পার্টিকুলার কোঅর্ডিনেট সিস্টেম, যেগুলো পপুলার কোঅর্ডিনেট সিস্টেম, যেরকম হচ্ছে যে কার্টেসিয়ান, সিলিন্ড্রিক্যাল এবং স্ফেরিক্যাল, ওই কোঅর্ডিনেট সিস্টেমে যে কাইনেটিক এনার্জির ফর্মটা সেগুলো আমরা একটু জেনে রাখবো, যাতে আমরা প্রবলেমে ডাইরেক্ট ইউজ করতে পারি, স্পেশালি
ফর এ পার্টিকুলার ফ্রি পার্টিকেল তার কাইনেটিক এনার্জির যে এক্সপ্রেশনটা ইন ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেম সেটা কেমন হওয়া উচিত। তো নেক্সট টপিক আমরা বলবো কাইনেটিক এনার্জি ইন ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেম। কাইনেটিক এনার্জি in different coordinate system. In different coordinate system. প্রথমে আমরা বলবো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, সবচেয়ে সিম্পল। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম মানে এক্স কমা ওয়াই কমা জেড, সিম্পল একটা পার্টিকুলার মনে করো পজিশন আমরা যদি বলি, পি এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে এখানে যদি আর আমরা বলি আর ভেক্টর, দ্যাট ইজ সিম্পলি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে আর ডট যদি আমরা বলি, ডেরিভেটিভ করলে কি হবে, এক্স ডট আই ক্যাপ প্লাস ওয়াই ডট জে ক্যাপ প্লাস জেড ডট কে ক্যাপ। তাহলে কাইনেটিক এনার্জি কি হবে, আর ডট স্কোয়ার হাফ এম ইন্টু আর ডট স্কোয়ার, এই আর ডট মানে তো ভি, তাহলে হাফ এম ইন্টু আর ডট স্কোয়ার, তার মানে হাফ এম ইন্টু এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার প্লাস জেড ডট স্কোয়ার। So this is the kinetic energy in expression in Cartesian coordinate system. Similarly, cylindrical coordinate system এটা কত হবে আমরা জেনে রাখবো। নাম্বার 2, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। দেখো এই কোঅর্ডিনেট সিস্টেমগুলো ইন ডিটেলস আমি আলোচনা করেছিলাম ভেক্টর চ্যাপ্টারে, তো সেগুলো আমি এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি রিলেশনগুলো। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে যদি আমরা এটাকে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম বলি, তো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের যে এক্স ওয়াই জেডটা সেটা আমরা বলতে পারি আর কমা থিটা কমা জেড বা আর কমা ফাই কমা জেড, আমি আর থিটাই দিয়ে রিপ্রেজেন্ট করছি একই রকম রাখার জন্য। আর থিটা জেড, পরেরটাতে স্ফেরিক্যাল আর থিটা ফাই বলে দেবো। হ্যাঁ, কার্টেসিয়ান এটা আর থিটা জেড, ঠিক আছে। তাহলে এই রিলেশনটা আমরা অলরেডি আগের দিনে ডিফাইন করেছিলাম যে এক্স ইকুয়াল টু হয় আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু হয় আর সাইন থিটা এবং জেড ইকুয়াল টু হয়ে যাবে জেড। এবার যদি তোমরা দেখো এই এক্সপ্রেশনটা যদি আমরা এইখানে এই ফর্মে নিয়ে যেতে চাই সিলিন্ড্রিক্যালে, তাহলে এক্স ডট ওয়াই ডট আর জেড ডট বের করতে হবে। তাহলে এইখানে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি টি এর সাপেক্ষে, এক্স ডট কত হবে না আর ডট কস থিটা মাইনাস আর সাইন থিটা থিটা ডট। সিমিলারলি এইখানে যদি আমরা ওয়াই ডট বলি তাহলে আর ডট সাইন থিটা প্লাস আর সাইন থিটা থিটা ডট। হ্যাঁ, ক্লাস রেকর্ডিং তো অটোমেটিক হয়ে যায়, ক্লাস রেকর্ডিং অটোমেটিক হয়ে যায়। আর কস থিটা থিটা ডট আর জেড ডট ইকুয়াল টু জেড, এইগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে যে এক্সপ্রেশনটা আসবে আমি ডাইরেক্ট লিখছি কাইনেটিক এনার্জি, যেটাকে আমরা বেসিক্যালি টি দিয়ে প্রকাশ করব। তাহলে সেটা হয়ে যাবে, রেজাল্টগুলো মনে রাখবে তোমরা, হাফ এম ইন্টু, নাহলে কি হবে অনেক দেরি হয়ে যাবে এইখানে বসিয়ে আবার ক্যালকুলেশন করতে দেরি হবে। তাহলে হাফ এম ইন্টু আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার প্লাস জেড ডট স্কোয়ার। দেখো এইটা তো বুঝতেই পারছো সেম হবে, জেড ইকুয়াল টু জেড ডট আর এক্স ডট। আবার দেখো এটা অনেকের মনে থাকে যে ইন পোলার কোঅর্ডিনেট বলি, সিম্পল যদি প্লেন পোলার কোঅর্ডিনেট বলি তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে রেডিয়াল কম্পোনেন্ট ভি আর ইজ ইকুয়াল টু আর ডট আর ভি থিটা ইজ ইকুয়াল টু আর থিটা ডট, রেডিয়াল কম্পোনেন্ট ট্রান্সভার্স কম্পোনেন্ট। তাহলে এইটা কত অ্যাকচুয়ালি, এটা ভি আর স্কোয়ার, হাফ এম ভি আর স্কোয়ার প্লাস ভি থিটা স্কোয়ার। তাহলে ভি আর স্কোয়ার মানে আর ডট স্কোয়ার, ভি থিটা স্কোয়ার মানে আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার প্লাস জেড ডট স্কোয়ার, এইভাবেও মনে রাখতে পারো। অথবা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি কিভাবে আসবে এগুলোকে যদি আমরা এখানে বসিয়ে দিই, অথবা আমরা কম্প্যারিজন করে বলতে পারি যে যেহেতু এটা আর থিটা কম্পোনেন্ট রয়েছে তাহলে এটা এক্সপ্রেশনটা হবে যদি হাফ এম ইন্টু ভি আর স্কোয়ার প্লাস ভি থিটা স্কোয়ার। এটা মানে কি অ্যাকচুয়ালি হাফ এম ইন্টু
ভি আর স্কোয়ার প্লাস ভি থিটা স্কোয়ার প্লাস ভি জেড স্কোয়ার। তাহলে ভি আর মানে আর ডট, ভি থিটা মানে আর থিটা ডট, আর ভি জেড মানে জেড ডট। সিমিলারলি ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট, আর তোমরা যদি এটা 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 যদি স্পেশাল কেস বলে, ইন প্লেন পোলার কোঅর্ডিনেট যদি জিজ্ঞেস করে, মানে কখনো যদি প্রয়োজন হয়, তাহলে ইন প্লেন পোলার কোঅর্ডিনেট কি হবে, জেডটা থাকবে না। ইন প্লেন পোলার কোঅর্ডিনেট টি হয়ে যাবে সিম্পল হাফ এম ইন্টু আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার। নেক্সট দেখো ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে কি হয়, x ইকুয়াল টু কি ছিল বলো, আর সাইন থিটা কস ফাই, y ইকুয়াল টু আর সাইন থিটা সাইন ফাই, আর z ইকুয়াল টু আর কস থিটা। তো এইগুলোকে ডেরিভেটিভ করে যদি বসাই, তাহলে মানটা যেটা পাবো সেটা আমরা ডাইরেক্ট লিখছি। তাহলে কাইনেটিক এনার্জি এক্সপ্রেশন কি হবে, টি ইকুয়াল টু হাফ এম ইন্টু, প্রথম দুটো টার্ম সেম থাকবে দেখো, আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার, এটা মনে রাখার সুবিধা রয়েছে। ভি আর ভি থিটা কম্পোনেন্টটা সেম, কিন্তু ভি ফাই কম্পোনেন্টটা একটু আলাদা হবে, সেটা হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু ফাই ডট স্কোয়ার, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু ফাই ডট স্কোয়ার। দেখো এগুলো প্রুফ করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, করতে পারবে না, বা যদি ছোট ছোট কোয়েশ্চেন থাকে এক্সামে, তখন কিন্তু তোমাকে এগুলো ডাইরেক্ট মনে রাখতে হবে। মনে রাখার পদ্ধতিটা খুবই সিম্পল। ভি আর ভি থিটা আমার মনে হয় সবারই মনে থাকে, রেডিয়াল আর ট্রান্সভার্স কম্পোনেন্ট। সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে একটা জেড ডট স্কোয়ার, আর স্ফেরিক্যালের ক্ষেত্রে লাস্ট টার্মটা একটু মনে রাখতে হবে, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ফাই ডট স্কোয়ার। ক্লিয়ার? নেক্সট দেখো আমরা যেটা বলবো সেটা হচ্ছে ইকুয়েশন অফ কনস্ট্রেন্টস বা রেস্ট্রিকশন। ইকুয়েশন অফ কনস্ট্রেন্টস, কনস্ট্যান্টস মানে কি, বেসিক্যালি রেস্ট্রিকশন। রেস্ট্রিকশন ফর এক্সাম্পল, মনে করো একটা পার্টিকেল যদি আমরা বলি যে কেবলমাত্র ওয়ান ডাইমেনশনাল মোশন হচ্ছে, তার মানে আমরা বলে দিলাম যে পার্টিকেল ইজ মুভিং কনফাইন্ড ইন আ স্ট্রেট লাইন। অথবা আমরা বলতে পারি পার্টিকেলটা একটা প্লেনের উপরে মুভ করছে, তাহলে সেটা কনফাইন্ড ইন আ প্লেন। তার মানে আমরা একটা রেস্ট্রিকশন ইম্পোজ করছি, পার্টিকেলটা কোথায় থাকবে, কোথায় যাবে, মানে কোথায় মুভ করবে। তো কনস্ট্যান্ট যে ডিফারেন্ট কাইন্ডস অফ কনস্ট্যান্টস হয়, সেই ডিফারেন্ট কাইন্ডস অফ কনস্ট্যান্ট গুলো এবং তাদের ইকুয়েশনগুলো সম্পর্কে আমি বলবো। ফর এক্সাম্পল, ফার্স্ট হচ্ছে হলোনমিক কনস্ট্যান্ট। হলোনমিক কনস্ট্যান্টস, হলোনমিক কনস্ট্যান্টস মানে কি না, কনস্ট্যান্টটাকে আগের পেজটা, আচ্ছা, হলোনমিক কনস্ট্যান্ট মানে কি, হলোনমিক কনস্ট্যান্ট মানে হচ্ছে যে ডাইনামিক্যাল ভেরিয়েবল গুলো দিয়ে একটা সিস্টেমকে রিপ্রেজেন্ট করবে, সেই ডাইনামিক্যাল ভেরিয়েবল গুলো যদি একটা ইকুয়েশন ফর্ম করে, মানে সেই ডাইনামিক্যাল ভেরিয়েবল গুলোকে যদি ইকুয়েশনের ফর্মে লেখা যায়, তাহলে আমরা তাকে হলোনমিক কনস্ট্যান্ট বলবো। মানে যে কনস্ট্যান্টটা ইম্পোজ করা হচ্ছে সেটা যদি ইকুয়েশন দিয়ে লেখা যায়। যেমন আমি একটু আগে বললাম যে একটা পার্টিকেল একটা প্লেনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তার এই যে আমরা যে কন্ডিশনটা ইম্পোজ করছি, যে রেস্ট্রিকশনটা ইম্পোজ করছি, সেটাকে যদি আমরা একটা ইকুয়েশন দিয়ে প্রকাশ করতে পারি, তাহলে সেটাকে আমরা বলবো হলোনমিক কনস্ট্যান্ট। লেট আস কনসিডার q1, q2, q3, dot dot qn are the dynamical variable. Are the dynamical variables. Relationships or condition on variables can shown as in terms of equation. মানে ইকুয়েশন দিয়ে প্রকাশ করতে আমরা পারবো। দ্যাট ইজ সাপোজ f of q1, q2, q3, dot dot qn equal to
0। এইভাবে যদি আমরা ইকুয়েশন দিয়ে প্রকাশ করতে পারি। ফর এক্সাম্পল, মনে করো একটা পার্টিকেল মুভ করছে একটা সার্কেলের পরিধি বরাবর রেডিয়াস a xy প্লেনে। পার্টিকেল মুভিং in circle of radius a in xy plane। এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারবো বলো? ইকুয়েশনের সাহায্যে কি প্রকাশ করতে পারবো? অবশ্যই। xy প্লেনে যদি a রেডিয়াসের একটা সার্কেলে যদি xy প্লেনে একটা পার্টিকেল মুভ করে, তাহলে তার যে লোকাসটা হবে, যে লোকাসের ইকুয়েশনটা হবে, সেটা কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এবং অবশ্যই জেড ইকুয়াল টু 0, কারণ xy প্লেনে বলা হচ্ছে। তাহলে এই দুটো ইকুয়েশন হচ্ছে এর কনস্ট্যান্টস ইকুয়েশন, মানে এর উপরে যে আমি রেস্ট্রিকশনটা চাপিয়েছি, সেই রেস্ট্রিকশনটাকে আমরা দুটো ইকুয়েশনের সাহায্যে প্রকাশ করতে পারছি। একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, আর একটা হচ্ছে যে জেড ইকুয়াল টু 0। তাহলে দুটো কনস্ট্যান্টস ইকুয়েশন আমরা এখানে পাচ্ছি। তো এই ধরনের কনস্ট্যান্টসকে আমরা বলবো হলোনমিক কনস্ট্যান্ট। নেক্সট হচ্ছে নন হলোনমিক। নন হলোনমিকের ক্ষেত্রে কি হবে? সেখানে আমরা ইকুয়েশন দিয়ে বলতে পারবো না, তার বদলে আমরা ইনইকুয়েশন দিয়ে বলবো বা ইনইকুয়ালিটি দিয়ে বলবো। নন হলোনমিক। Here relations between dynamical variable in terms of inequalities that is, suppose f of q1 q2 dot qn that is greater than equal to 0 or less than equal to 0. For example, সাপোজ মনে করো একটা কিউবের মধ্যে বা একটা 3 ডাইমেনশনাল বক্সের মধ্যে একটা পার্টিকেল মুভ করছে। molecules moving in a 3-dimensional box। আমরা কি, বক্সটা যদি মনে করো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এ বি সি হয়, তাহলে আমরা বলবো যে 0 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু এ। এক্স বরাবর যে জায়গার মধ্যে পার্টিকেলটা মুভ করবে। 0 লেস দেন ইকুয়াল টু ওয়াই লেস দেন ইকুয়াল টু বি। 0 লেস দেন ইকুয়াল টু জেড লেস দেন ইকুয়াল টু সি। তাহলে দেখো আমরা এভাবে কিন্তু ইন ইকুয়েশনের সাহায্যে প্রকাশ করছি। সিমিলারলি মনে করো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। তাহলে সাপোজ মনে করো একটা স্ফিয়ার রয়েছে, স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে যে এ, এর ওপরে মনে করো একটা পার্টিকেল রয়েছে, স্ফিয়ারের উপরে একটা পার্টিকেল মুভ করছে, এবং পার্টিকেলটা এইখান থেকে মুভ করতে করতে ঠিক এইভাবে ছেড়ে বেরিয়ে গেল। ভেবে দেখো, তাহলে এই অবস্থায় এই পজিশনে যখন পার্টিকেলটা রয়েছে, যার মনে করো পজিশন কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড, তখন তার যে ইকুয়েশনটা সেটা কি হবে? সেটা হয়ে যাবে, দেখো এমনিতে যদি স্ফিয়ারের উপরে থাকতো তাহলে কি হতো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। কিন্তু এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যেটা, সেটা এ স্কোয়ারের থেকে বেশি আছে। তার মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ গ্রেটার দেন ইকুয়াল টু এ। যখন এইখানে আছে তখন ইকুয়াল, যখন এইখানে আছে তখন গ্রেটার দেন। তাহলে এইখানে আমরা যে ইকুয়েশনটা বললাম সেটা বা কেউ এটা এভাবেও লিখতে পারে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ গ্রেটার দেন ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে এটাকে আমরা নন হলোনমিক কনস্ট্যান্ট বলবো। এখন দেখো এই যে হলোনমিক কনস্ট্যান্টকে আবার অনেকে আরো দুটো ভাগে ভাগ করে। হলোনমিক কনস্ট্যান্টের আবার দুটো ভাগ আছে, একটা আছে সেলোনমিক কনস্ট্যান্ট আর একটা আছে রিওনমিক কনস্ট্যান্ট। তাই তো সেগুলো কিন্তু আলাদা নয়, সেগুলো আসলে কিন্তু হলোনমিক কনস্ট্যান্টের আলাদা আলাদা দুটো ভাগ। মানে সেগুলোকে ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে, কিন্তু একটা টাইম ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট।
তো সেগুলো বলে দিয়ে অনেক সময় এমসিকিউ কোশ্চেন আসতে পারে। মেন হচ্ছে দুটোই কনস্ট্যান্ট, একটা হচ্ছে হলোনমিক, একটা হচ্ছে নন হলোনমিক। কেবল এইগুলোর উপর আবার বিভিন্ন ক্যাটাগরি আমরা বলতে পারি। যেমন আমরা যদি বলি যে সেলেরোনমিক কনস্ট্যান্ট নাম্বার 3, রোনমিক কনস্ট্রেন্ট, মানে এখানে যে কনস্ট্যান্টটা হবে সেটা কি হবে, ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। আর কনস্ট্রেন্ট which is independent of time is known as rhonomic constant। ফর এক্সাম্পল আমরা যদি বলি, মনে করো একটা রিজিড বডির মধ্যে যে দুটো পার্টিকেল থাকে, আমরা জানি যে রিজিড বডির মধ্যে যে দুটো পার্টিকেল হয় তাদের মধ্যে ডিস্টেন্স অলওয়েজ কনস্ট্যান্ট, টাইম ইন্ডিপেন্ডেন্ট। যদি আমরা বলি যে আর আই, যদি আই তোমার পার্টিকেল একটা যদি জে তোমার পার্টিকেল হয়, তাহলে আর আই মাইনাস আর জে মড দ্যাট উইল বি অলওয়েজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এটা একটা সেলেরোনমিক কনস্ট্যান্টের উদাহরণ। নাম্বার 4 আমরা বলবো, যদি এটা মনে করো টাইমের উপর ডিপেন্ড করে এই কনস্ট্যান্টটা, তাহলে আমরা তাকে কি বলবো, রিওনমিক কনস্ট্যান্ট। Rheonomic constraints are constraints which is dependent on time explicitly is known as Rheonomic constraints। is known as Rheonomic constraints। ফর এক্সাম্পল কি, মনে করো একটা সিম্পল পেন্ডুলাম আছে যেটা মুভিং সাপোর্ট রয়েছে, মানে যেখানে থেকে এটা মনে করো সিম্পল পেন্ডুলাম রয়েছে, কিন্তু যে পয়েন্ট থেকে এটা সাপোর্টটা রয়েছে সেই পয়েন্টটা মনে করো মুভিং। এইটা এরকম ভাবে মনে করো এটা পেন্ডুলামটা দুলছে, কিন্তু এই পয়েন্টটা ফিক্স না থেকে এটাও মনে করো মুভ করছে, তাহলে কি হবে? এক্সপ্লিসিটলি টার্ম মানে ওটাই তো বললাম প্রথমে, এক্সপ্লিসিটলি মানে প্রথমে দেখো ওই জন্য এক্সপ্লিসিট ফাংশনে আমি ডেফিনেশন দিয়েছিলাম, এই দেখো, মানে ডেল এফ আপন ডেল টি নট ইকুয়াল টু 0 হবে। ইমপ্লিসিট মানে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন 0 হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে এটা এক্সাম্পল আমরা কি বলতে পারি, a pendulum suspended from a moving support, suspended from a moving support। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে এই যে আমরা বারবার বলছি যে রেস্ট্রিক্টেড করে দিচ্ছি মোশনটাকে কনফাইন্ড করে দিচ্ছি একটা পার্টিকুলার জায়গাতে, তাহলে তার যে ডিগ্রি অফ ফ্রিডম সেটা কমে যাবে, এবং তার ডিগ্রি অফ ফ্রিডম রিডিউসড হবে। কত ডিগ্রি অফ ফ্রিডম রিডিউসড হবে সেটা ডিপেন্ড করছে তার উপর আমরা কতগুলো কনস্ট্রেন্টস ইম্পোজ করেছি। ইন জেনারেল যদি আমরা ডিগ্রি অফ ফ্রিডম কি, দেখো ডিগ্রি অফ ফ্রিডমের বেসিক ডেফিনেশন কি, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট ইউজ, কতগুলো ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট আমাদের প্রয়োজন হচ্ছে একটা সিস্টেমকে প্রকাশ করার জন্য। ডিগ্রি অফ ফ্রিডম, যেটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করি।
এবার দেখো ভেরি সিম্পল, আমি যদি বলি যে একটা মনে করো ফ্রি পার্টিকেল রয়েছে এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অক্ষের উপর একটা ফ্রি পার্টিকেল রয়েছে, তাহলে এই ফ্রি পার্টিকেলটাকে একে প্রকাশ করতে একটি মাত্র ভেরিয়েবল দরকার, এক্স উইথ রেসপেক্ট টু অরিজিন। তাহলে এর ডিগ্রি অফ ফ্রিডম 1 বলতে পারি। যদি 2 ডাইমেনশনে হয়, 2 ডাইমেনশনে যদি একটা পার্টিকেল থাকে তার ডিগ্রি অফ ফ্রিডম আমরা 2 বলতে পারি, এক্স কমা ওয়াই প্রয়োজন হবে, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। 3 ডাইমেনশনে যদি থাকে তাহলে কি হবে, এক্স কমা ওয়াই কমা জেড হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে এফ ইজিক্যাল টু 3 হবে। তাহলে ইন জেনারেল আমরা 3 ডাইমেনশনে আলোচনা করব। তাহলে 3 ডাইমেনশনে যদি একটা পার্টিকেল থাকে তার নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট 3টে লাগছে, এক্স কমা ওয়াই কমা জেড। হ্যাঁ, কিন্তু যদি দুটো থাকে, মনে করো দুটো যদি পার্টিকেল থাকে তাহলে কত হবে, 3 ইন্টু টি 2, 3টে পার্টিকেল থেকে 3 ইন্টু 3। এখন মনে করো আমি একটা, তাহলে এন সংখ্যক পার্টিকেল যদি হয় তাহলে এফ ইজিক্যাল টু 3n হয়ে যাবে। এখন যদি মনে করো আমি এখানে একটা, হ্যাঁ সিম্পল পেন্ডুলামের এক্সাম্পলটা, এটা হচ্ছে মুভিং সাপোর্ট বলছি, এই সাপোর্টটা যদি মুভ করে তাহলে এটা টাইমের উপর ডিপেন্ড করে যাবে। এই যে লেন্থটা, পেন্ডুলামের যে ইফেক্টিভ লেন্থ সেটা টাইমের উপর ডিপেন্ড করবে, সাপোর্টটা যদি মুভিং হয়। এই সাপোর্টটা এমনিতে যদি সাপোর্টটা মুভিং না হয় তাহলে লেন্থটা কনস্ট্যান্ট, ইফেক্টিভ লেন্থটা, কিন্তু সাপোর্টটা যদি মুভ করে তাহলে ইফেক্টিভ লেন্থটা কি হবে, টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে। এখানে কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি কি, এটা এক্স ওয়াই প্লেনের উপরে মুভ করছে আর এল ইকুয়াল টু কনস্ট্যান্ট আমরা বলতে পারি, এটা তো কনস্ট্যান্ট ইকুয়েশন। কিন্তু যদি মুভ সাপোর্টটা ফিক্সড থাকে, তবে সাপোর্টটা মুভ করলে তখন কি হবে, সেটা ফিক্স থাকবে না, মানে টাইম ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তখন সেটাকে রিওনমিক কনস্ট্যান্ট আমরা বলতে পারি। তাহলে যেটা আমরা বলছিলাম 3n। এবারে মনে করো যদি আমরা এমন বলি যে দুটো পার্টিকেল আছে সাপোজ মনে করো, এবং সেই দুটো পার্টিকেলের এমনিতে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছিল এফ ইকুয়াল টু 3 ইন্টু টি 2। কারণ হচ্ছে যেখানে একটা পার্টিকেলে যদি আমরা বলি যে x1 y1 z1, আর একটা পার্টিকেলে যদি বলি x2 y2 z2 কোঅর্ডিনেটস, ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট, টোটাল সিস্টেমটার 6টা ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট প্রয়োজন ছিল। এখন মনে করো আমরা একটা রেস্ট্রিকশন দিয়ে দিলাম যে দুটো পার্টিকেলের মধ্যে যে ডিস্টেন্স সেটা কনস্ট্যান্ট। তাহলে এই ডিস্টেন্সটা যদি এল হয় তাহলে এল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এল ইকুয়াল টু লিখতে পারি x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার প্লাস z2 মাইনাস z1 হোল স্কয়ার স্কয়ার রুট অফ। তাহলে একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এখন দেখো 6টা ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট প্রয়োজন নেই। কেন নেই? কারণ আমরা যদি x1 x2 y2 y1 আর z2 জানি তাহলে z1 বের করে নিতে পারবো, যেহেতু আমরা l জানি। তার মানে এখন দেখো নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট একটা কমে গেছে। হ্যাঁ, তাহলে সেটা কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। তাহলে f ইকুয়াল টু 3 ইন্টু 2 মাইনাস 1। তাহলে ইন জেনারেল আমরা বলছি যে যতগুলো নাম্বার অফ কনস্ট্রেন্টস ইকুয়েশন আসবে ততগুলো ডিগ্রি অফ ফ্রিডম কমে যাবে, এবং সেটা কনস্ট্যান্টটাকে অবশ্যই হলোনমিক কনস্ট্যান্টস হতে হবে। তাহলে যদি দেয়ার আর k নাম্বার অফ হলোনমিক কনস্ট্যান্টস, then the degree of freedom will be f is equal to 3n minus k. So in general আমরা এখানে কি বলতে পারি, ইন জেনারেল আমরা কনক্লুড করতে পারি যে if there are k নাম্বার অফ হলোনমিক কনস্ট্যান্টস, খেয়াল রাখতে মানে কতগুলো ইকুয়েশন হবে, কনস্ট্যান্টস হলোনমিক কনস্ট্যান্টস, then degree of freedom f is equal to 3n minus k. ক্লিয়ার? যেমন ধরো আমরা একটা এক্সাম্পল নিলে বুঝতে পারবো। যেটা আমি একটু আগেই বলছিলাম যে আ পার্টিকেল মুভিং ইন এ circle of radius a in xy plane। তাহলে এখানে কতগুলো হলোনমিক কনস্ট্যান্টস ইকুয়েশন আমরা পাচ্ছি, একটা হচ্ছে কি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, আর একটা z ইকুয়াল টু 0। তাহলে দেখো দুটো ইকুয়েশন পাচ্ছি। 3 ইন্টু 2 কেন হলো? কারণ দেখো 3 ডাইমেনশনে একটা পার্টিকেলের জন্য 3টে কোঅর্ডিনেট লাগছে, দুটো পার্টিকেলের জন্য 3টে 6টা লাগবে। একটা পার্টিকেল হলে 3, দুটো পার্টিকেল হলে 3 ইন্টু 2, 3টে পার্টিকেল হলে 3 ইন্টু 3, 4টা হলে 3 ইন্টু 4, তাহলে n সংখ্যক হলে 3 ইন্টু n।
ইন জেনারেল 3n, ঠিক আছে। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার আর একটি জেড ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে ডিগ্রি অফ ফ্রিডম এফ ইজ ইকুয়াল টু কত হবে বলো? 3n মাইনাস কে হওয়া উচিত। তাহলে একটি পার্টিকেল, তাহলে n ইজ ইকুয়াল টু 1, 3 ইন্টু 1 মাইনাস কতগুলো কনস্ট্যান্টস, দুটো কনস্ট্যান্টস, তাহলে -2, তার মানে 3 - 2 ইজ ইকুয়াল টু 1। তার মানে পার্টিকেলটার ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে যে 1। মানে মেন কথা হচ্ছে, যদি আমরা মেন কথা এখানে আমরা বলি যে অ্যাকচুয়ালি আমরা কি বোঝাতে চাইছি না, নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম একটা কমলো কেন? একটা কমলো এই কারণে আর 6টা প্রয়োজন হচ্ছে না, একটা ডিপেন্ড হয়ে গেছে। দেখো যখনই আমরা এদের দুজনের মধ্যে একটা কনস্ট্যান্ট হলোনমিক কনস্ট্যান্ট ইম্পোজ করে দিয়েছি, দেখো হলোনমিক কনস্ট্যান্টস ইম্পোজ করে দেওয়া মানে কি, ডিস্টেন্সটাকে আমি ফিক্সড বলেছি। একটা প্রথমে কি ছিল, প্রথমে আমরা বলছিলাম যে দুটো পার্টিকেল 3 ডাইমেনশনে র্যান্ডামলি মুভ করছে, কোনো রেস্ট্রিকশন নেই, তাহলে তখন 6টা ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে। কিন্তু আমি একটা রেস্ট্রিকশন চাপিয়ে দিয়েছি যে এরা এরা ঘুরতে পারে, যেখানে খুশি মুভ করতে পারে 3 ডাইমেনশনে, কিন্তু তাদের মধ্যে ডিস্টেন্সটাকে ফিক্সড রেখে ঘুরতে হবে। তাহলে ডিস্টেন্সটা ফিক্সড রেখে যখনই ঘুরতে হবে, তাহলে ডিস্টেন্স ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে দেখো যখনই ডিস্টেন্স ফর্মুলা পেয়ে যাচ্ছি, এল তো আমাকে গিভেন, এল তো আমাদের নন কোয়ান্টিটি, নন ভেরিয়েবল বা নন ভ্যালু। তাই যদি হয় তাহলে দেখো আর 6টা কোঅর্ডিনেট লাগবে কি, আর 5টা কোঅর্ডিনেট লাগবে। 2D প্লেনে 2D নয়, এক্স এক্স ওয়াই জেড। এটা দেখো এক্স কমা ওয়াই কমা জেড লিখেছি, 2D তে হবে, 3D ইন জেনারেল আমরা 3D তে ডিসকাস করছি। এক্স ওয়াই জেড লিখেছি দেখো। তাহলে দেখো যেটা বলছিলাম যে আমরা এখানে তো আর 6টা কোঅর্ডিনেট লাগবে না, ইন্ডিপেন্ডেন্ট নয়। এক্সামে বের করতে বলবে, হ্যাঁ, টু ক্যালকুলেট ডিগ্রি অফ ফ্রিডম বের করতে হতে পারে। একটা সিস্টেমে তোমাকে ডিগ্রি অফ ফ্রিডম বের করতে দিতে পারে, বলতে পারে যে একটা সিস্টেম দিয়ে দিল, যে জিজ্ঞেস করলো যে ডিগ্রি অফ ফ্রিডম কত, তখন তোমাকে ইকুয়েশন গুলো তুমি যদি বুঝতে পারো, তুমি সহজেই বের করতে পারবে ডিগ্রি অফ ফ্রিডম। ঠিক আছে, তাহলে এখানে যেটা বলছিলাম, দেখো 6টা ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটের প্রয়োজন হচ্ছে না, 5টা প্রয়োজন হবে। কেন? কারণ দেখো আমাকে যদি x1 x2 y1 y2 আর z2 দিয়ে দেয়, তাহলে 6 নম্বরটা দেওয়ার দরকার নেই, এটা বের করে নিতে পারবো, কারণ আমরা এল জানি। অথবা মনে করো আমাকে x1 বাদ দিয়ে বাকিগুলো দেওয়া আছে, তাহলে তো x1 আমি বের করে নিতে পারবো। তার মানে আমার ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট 6টা থাকলো না, ইন্ডিপেন্ডেন্ট টোটাল কোঅর্ডিনেট 6টা আমরা লিখতে পারি, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট 5টা, যে কোনো 5টা ইন্ডিপেন্ডেন্ট, কারণ 5টা দেওয়া থাকলে আরেকটা বের করতে পারবো। ঠিক, হ্যাঁ। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি, না নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম সেটা হচ্ছে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, number of independent variable which will completely define the system, completely define the system, যেটা সিস্টেমটাকে কমপ্লিটলি ডিফাইন করতে পারবে। এবং এই যে যতগুলো নাম্বার অফ এই যে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর কথা বলছি, এগুলোই আসলে জেনারেলাইজড কোঅর্ডিনেট। তাহলে জেনারেলাইজড কোঅর্ডিনেট আসলে কি না, ওই যে আমরা বলছি একটা সিস্টেমকে ডেসক্রাইব করতে বা একটা সিস্টেমকে ডিফাইন করতে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্রয়োজন হচ্ছে, সেটা হচ্ছে আসলে জেনারেলাইজড কোঅর্ডিনেট। তাহলে আমরা নেক্সট টপিক কি পড়বো, জেনারেলাইজড কোঅর্ডিনেট। জেনারেলাইজড কোঅর্ডিনেট, আমরা মনে করো কিউআই, জেনারেলাইজড কোঅর্ডিনেটকে কিউআই দিয়ে রিপ্রেজেন্ট করা হবে ইন জেনারেল। কিউআই কেন, আই তম জেনারেলাইজড কোঅর্ডিনেট, কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ এন, তার মধ্যে একটা যে কোনো একটা কিউআই আমরা বলতে পারি। সাপোজ উই হ্যাভ ভেরিয়েবল কিউআই, that is identified as generalized coordinate. নিউমারিক্যালটা দেখান একবার স্যার। আচ্ছা, এইটা
তাহলে দেখো কিউআই যদি জেনারেলাইজড কোঅর্ডিনেট হয় তাহলে অবশ্যই অবশ্যই এটাকে ডাইনামিক্যাল ভেরিয়েবল হতে হবে প্রথমত। যে আমরা কিউআই এর কথা বলছি, যাকে আমরা জেনারেলাইজড কোঅর্ডিনেট হিসেবে বিবেচনা করতে চাইছি, তাহলে অবশ্যই সেটাকে প্রথমত ডাইনামিক্যাল ভেরিয়েবল হতে হবে। তার মানে কিউআই ডট নট ইকুয়াল টু 0 হবে। দিস কিউআই must be dynamical variable, must be dynamical variable, that is আমরা অলরেডি আগেই বলে রেখেছি কিউআই ডট নট ইকুয়াল টু 0 হতে হবে। স্যার খুব প্রোডাক্টিভ ক্লাস হচ্ছে। আচ্ছা দেখো ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমাদের হাতে সময়টা কম, এটাই মেন সমস্যাতে আমি পড়ে গেছি। ঠিক আছে তো, না হলে তোমাদেরকে আমি অনেক ডিটেলসে পড়াতে পারতাম যদি আমরা আমরা যদি অন্তত পক্ষে 6 থেকে 8 মাস সময় পেতাম। ঠিক আছে, কিন্তু কি করা যাবে, দুর্ভাগ্য। যতটা সম্ভব আমি চেষ্টা করছি। ঠিক আছে, চলো নেক্সট। সেকেন্ড কথা হচ্ছে যে কিউআইটাকে যেটা আমরা ডাইনামিক্যাল ভেরিয়েবল বলছি বা যেটাকে আমরা জেনারেলাইজড কোঅর্ডিনেট বলছি, আমাদের মনে অনেক সময় এটা হতে পারে যে কোঅর্ডিনেট মানে হচ্ছে যে লেন্থ, এক্স যেমন ধরো ডাইমেনশন, ডাইমেনশন অফ লেন্থ। কিন্তু একটা জিনিস, হ্যাঁ কিন্তু একটা জিনিস দেখো, জেনারেলাইজড কোঅর্ডিনেট কিন্তু এটা নেসেসারি নয় যে ডাইমেনশনটা লেন্থ হবে। হ্যাঁ হ্যাঁ, এক্সাম ডিলে হলে তখন পড়াবো। তাহলে দেখো যেটা আমি বলছিলাম যে এটা নেসেসারি নয় যে কোঅর্ডিনেট মানে তার ডাইমেনশনটা লেন্থ হবে, ওই জন্য এটাকে জেনারেলাইজড কোঅর্ডিনেট বলা হচ্ছে। এর ডাইমেনশন এনি ডাইমেনশন হতে পারে। তাহলে ইট ইজ নট নেসেসারি দ্যাট it is not necessary that UI has dimension of length, but it can be of any dimension. But it can be of any dimension. For example, মনে করে যদি কিউআইটা লেন্থের ডাইমেনশন হয়, তাহলে ডি কিউআই বাই ডিটিকে আমরা কি বলবো, জেনারেলাইজড ভেলোসিটি। যদি মনে করে কিউআইটা মোমেন্টামের ডাইমেনশন হয়, তখন ডিপিআই বাই ডিটিকে আমরা কি বলবো, জেনারেলাইজড ফোর্স। দেখো তখন কিন্তু জেনারেলাইজড ভেলোসিটিটা ফোর্স হয়ে যাবে। তাহলে যদি আমরা বলি যে ইফ কিউআই ইজ জেনারেলাইজড কোঅর্ডিনেট, if qi is generalized coordinate, then qi dot that is equal to dqi by dt, এটা হয়ে যাবে জেনারেলাইজড ভেলোসিটি। জেনারেলাইজড ভেলোসিটি। এখন এই জেনারেলাইজড ভেলোসিটির ডাইমেনশনটাও নেসেসারি নয় যে ভেলোসিটির ডাইমেনশন হবে, কারণ দেখো কিউআই ডাইমেনশনের উপর তো ডিপেন্ড করবে যে ডিকিউআই বাই ডিটির ডাইমেনশন কেমন হবে। কিউআই মনে করে যদি মোমেন্টাম হয়, তাহলে তখন জেনারেলাইজড ভেলোসিটিটা কি হয়ে যাবে, ফোর্স হয়ে যাবে, ডিপি বাই ডিটি হয়ে যাবে। তাহলে দেখো this qi is talked about independent motion, ইন্ডিপেন্ডেন্ট মোশন। অবশ্যই এই জেনারেলাইজড কোঅর্ডিনেট আমাকে ইন্ডিপেন্ডেন্ট মোশনের কথা বলবে। হ্যাঁ, কারণ কারণ যে জেনারেলাইজড কোঅর্ডিনেট যে ভেরিয়েবলগুলো নিয়ে গঠিত হয়েছে সেগুলোই তো ইন্ডিপেন্ডেন্ট, তাহলে সে ইন্ডিপেন্ডেন্ট মোশনের কথা বলবে। দ্যাট ইজ ইফ উই হ্যাভ q1, q2, q3 generalized coordinate, তাহলে কি হবে,
এই যে Q1 Q2 Q3 এর কথা বলছি, এরা আলাদা আলাদা মোশন ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্ট মোশনকে ডিসকাস করবে। ওই জন্যই দেখো আমি প্রথমে পোলার কোঅর্ডিনেট গুলো কেন পড়ালাম, কারণ পোলার কোঅর্ডিনেটে তোমরা যেন আর থিটা এবং ফাই যেগুলো বলছি ওরা ইন্ডিপেন্ডেন্টলি মানে জেনারেলাইজ কোঅর্ডিনেট ওরা ফিট করবে খুব ভালো। ওই জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখবো কোনো একটা ক্লাসিক্যাল সিস্টেমকে ইন্ডিপেন্ডেন্ট মোশন মানে হচ্ছে যে একটার সঙ্গে একটা ডিপেন্ড করবে না। মানে যেমন ধরো একটা পার্টিকেল সাপোজ এক্স অক্ষ বরাবর মুভ করছে, কিন্তু এক্স ওয়াই প্লেনে মনে করো মুভ করছে একটা পার্টিকেল, তাহলে সে ইন্ডিপেন্ডেন্টলি মানে এক্স বরাবর যখন সে মুভ করছে সে ওয়াই এর উপর ডিপেন্ড করে না, ওয়াই বরাবর যখন মুভ করছে সে এক্স এর উপর ডিপেন্ড করে না। তার মানে হচ্ছে যে একটা পার্টিকেলের মানে একটা সিস্টেমের যে মোশন সেটা একটা অভিমুখের সঙ্গে আরেকটা অভিমুখ বা একটা ভেরিয়েবলের সঙ্গে আরেকটা ভেরিয়েবল কানেক্টেড নয়। মানে জেনারেলাইজড কোঅর্ডিনেট গুলো একটা একটা সিস্টেমের মোশনকে ইন্ডিপেন্ডেন্টলি ভাবে রিপ্রেজেন্ট করতে পারে, মানে একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট নয়, কারণ ভেরিয়েবল গুলো ইন্ডিপেন্ডেন্ট, প্রথমেই তো আমি বললাম। কিন্তু জেনারেল মোশনের ক্ষেত্রে কি হয়, ইন জেনারেল যখন আমরা মোশন পড়ি ক্লাসিক্যাল মেকানিক্স এক্স ওয়াই জেড প্লেনে যেগুলো আমরা পড়েছি, তখন সেগুলোর ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে একটা ইন্টার রিলেশন রয়েই যায়। কিন্তু এখানে সেই ইন্টার রিলেশনটাকে বাদ দিয়েই তো আমরা পুরো সিস্টেমটাকে গঠন করছি। কারণ আমরা প্রথমে যখন ডিগ্রি অফ ফ্রিডমের কথা বললাম সেখানে তো আমরা নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটের কথা বলেছি, আর সেই নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট গুলো নিয়ে জেনারেলাইজ কোঅর্ডিনেট গঠিত হয়েছে। আর সেই জেনারেলাইজ কোঅর্ডিনেট যে মোশনটাকে রিপ্রেজেন্ট করছে সেই মোশনটা ইন্ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে, represent independent Q1 Q2 Q3 generalized coordinate, then they will represent independent motion. Individually ইন্ডিপেন্ডেন্ট মোশন হচ্ছে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট মোশন হবে ততগুলোই কি নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম। ইন্ডিপেন্ডেন্ট মোশন মানে এখানে ইন্ডিপেন্ডেন্ট মোশন মানে আমরা কি বোঝাচ্ছি, মানে আমরা বোঝাচ্ছি নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম। আবার নাম্বার অফ জেনারেলাইজ কোঅর্ডিনেট কি, নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম সেম। যে একটা সিস্টেমের কতগুলো জেনারেলাইজ কোঅর্ডিনেট হবে সেটা ডিপেন্ড করবে সিস্টেমের ডিগ্রি অফ ফ্রিডম কত। তাহলে নাম্বার অফ জেনারেলাইজ কোঅর্ডিনেট is also same as number of degree of freedom. Clear? যেটা আমি একটু আগেই বলছিলাম যে সাপোজ উই হ্যাভ any generalized coordinate qi which is dimension of momentum, that is qi is equal to pi. So qi dot is equal to dpi upon dt, that is equal to force. So here generalized velocity is force. সিমিলারলি মনে করো যদি qi অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়, দেন qi ডট যেটা হবে বলো dqi ডট আপন dt, তার মানে dq আপন dt মানে dl বাই dt মানে টর্ক। ডিগ্রি অফ ফ্রিডম এর কাছে একটু বলবেন প্লিজ।
ওয়াই, বুঝলাম না, ডিএল আপন ডিটি দ্যাট ইজ টাউ বা টর্ক, তার মানে এখানে জেনারেল ভেলোসিটি ইজ টর্ক। সো জেনারেলাইজ ভেলোসিটি ইজ টর্ক। মনে করো কিউ আই ইকুয়াল টু থিটা, তাহলে কি হবে, কিউ আই ডট কি হয়ে যাবে বলো, ডি থিটা আপন ডিটি, এটা কি ওমেগা, দ্যাট ইজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। তার মানে সেক্ষেত্রে জেনারেলাইজ ভেলোসিটি হয়ে যাবে অ্যাঙ্গুলার ভেলোসিটি। হুম, অ্যাঙ্গুলার ভেলোসিটি। আচ্ছা, একটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং বলা উচিত, যে ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটের উপর নির্ভর করেন। মানে মনে করো সাপোজ একটা সিস্টেমের যে ডিগ্রি অফ ফ্রিডম রয়েছে 3, মনে করো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ডিগ্রি অফ ফ্রিডম 3, তাহলে কিন্তু পোলার কোঅর্ডিনেট সিস্টেমও 3 হবে, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমও 3 হবে। মানে এমন নয় যে ডিফারেন্ট ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেমের ডিগ্রি অফ ফ্রিডম ডিফারেন্ট হবে। ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে একটা সিস্টেমের ইনহেরেন্ট প্রপার্টি, ম্যাথমেটিক্যাল প্রপার্টি নয়। দ্যাট ইজ অ্যান ইনহেরেন্ট প্রপার্টি অফ আ সিস্টেম। দিস ইজ অলসো মোস্ট ইম্পর্টেন্ট থিং। Degree of freedom is not depend on transformation of coordinate. It is the inherent property of system. It is the inherent property of system. তোকে এটাকে আমরা জাস্টিফাই করার জন্য একটা কোশ্চেন করলে বুঝতে পারবে। আমরা একটা কোশ্চেন করাই, তাহলে তুমি এটা জাস্টিফাই করতে পারবে যে কেন এই কথাটা বলা হচ্ছে। দেখো, মানে একটা সিস্টেমের আমরা ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেমের ডিগ্রি অফ ফ্রিডম নির্ণয় করব। সাপোজ particle in a inner surface of cone, একটা কোণের ইনার সারফেসে একটা পার্টিকেল আছে। ফাইন্ড করতে হবে কি ইকুয়েশন অফ কনস্ট্রেইন। প্রথমত কার্টেসিয়ান কোঅর্ডিনেটে, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে, স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে, এবং তার সাথে সাথে আমরা ডিগ্রি অফ ফ্রিডমগুলো নির্ণয় করব। ডায়াগ্রামটা কিরকম হওয়া উচিত, একটা কোণের এরকম একটা কোণ রয়েছে, ডায়াগ্রাম ইজ অলসো গিভেন। This is x, this is y, and this is z। পার্টিকেলটা রয়েছে এইখানে, মনে করো ইনারে ভেতরে রয়েছে কোণটার, এট এ ডিস্টেন্স d, যার কোঅর্ডিনেট হচ্ছে x, y, z ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে যদি আমরা এই পার্টিকেলটা এবং এই পার্টিকেলটা কি বলা আছে, এটা হচ্ছে হাফ অ্যাঙ্গেল যেটা হয় কোণের, সেটা আলফা মনে করো গিভেন, ঠিক আছে। এটা উপরের দিকে এট এ ডিস্টেন্স জেড এটা অবস্থিত। মানে আমি স্টেটমেন্টটা লিখে দিচ্ছি, পার্টিকেল ইজ constrained to move in inner surface of if in inner surface of cone
উইথ হাফ অ্যাঙ্গেল আলফা। উইথ হাফ অ্যাঙ্গেল আলফা। তাহলে বলো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমরা বলি এর ইকুয়েশন অফ কনস্ট্যান্ট কি হবে? পার্টিকেলটা এমন ভাবে আছে যেটা জেড অ্যাক্সিসের সঙ্গে সবসময় আলফা কোণে থাকবে। নাম্বার ওয়ান আমরা বলছি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে। কি হবে বলো? ডি ইকুয়াল টু কত হবে বলো? ভেবে দেখো, পার্টিকেলটা এইটুকু জায়গার মধ্যে থাকতে পারবে, এর ডিস্টেন্সটা এইখান থেকে সবসময় জেড হবে, আর এখানে যে সার্কেলটা তৈরি হচ্ছে সেই সার্কেলটার উপরে ঘুরতে থাকবে ইনার সারফেসে। তার মানে ডি ইকুয়াল টু কত হবে? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইভাবেও আমরা বলতে পারি, অথবা এটাকে অন্য কিভাবে প্রকাশ করা যাবে, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি না, ট্যান আলফা সমান, দেখো ট্যান আলফা সমান ডি বাই জেড, এইটা অ্যাকচুয়ালি ইকুয়েশন অফ কনস্ট্যান্ট। আর যদি আমরা কিছু না বলি, যদি আমরা এই সিম্পল ইকুয়েশন অফ কনস্ট্যান্ট বলি কি, ট্যান আলফা ইজ ইকুয়াল টু ডি বাই জেড, কারণ আলফা তো কনস্ট্যান্ট হবে, পার্টিকেল ইজ কনস্ট্যান্ট টু মুভ ইনার সারফেস অফ এ কোন উইথ হাফ অ্যাঙ্গেল আলফা। তাহলে অ্যাঙ্গেলটা যদি সবসময় আলফা থাকে, ভেবে দেখো, আর মূল বিন্দু থেকে যে দূরত্ব জেড অক্ষ বরাবর সেটা জেড, তাহলে মূল বিন্দু থেকে জেড দূরত্বে সেটা হাফ অ্যাঙ্গেল আলফা করে সবসময় রয়েছে পার্টিকেলটা। তার মানে তার ইকুয়েশন অফ কনস্ট্যান্ট হচ্ছে tan আলফা ইজ ইকুয়াল টু ডি বাই জেড। এবারে ডিটাকে আমরা প্রকাশ করতে পারি ইন টার্মস অফ এক্স ওয়াই, যে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আপন জেড। তার মানে বেসিক্যালি যদি আমরা বলি যে এর যে ইকুয়েশন অফ কনস্ট্যান্ট সেটা হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আপন জেড, এটা হচ্ছে ইকুয়েশন অফ কনস্ট্যান্ট। তাহলে বলো এর ডিগ্রি অফ ফ্রিডম কি হবে? একটি পার্টিকেল রয়েছে 3 ডাইমেনশনে, 3 × 1 কতগুলো কনস্ট্যান্ট আছে? একটি কনস্ট্যান্ট আছে, তার মানে 3 - 1 ইকুয়াল টু 2। এটা হলো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কিন্তু সেম থিং যদি আমি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, হ্যাঁ সেম থিং যদি আমি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে বলি, আমার রিপ্রেজেন্টেশনের পদ্ধতিটা হয়তো আলাদা হবে। না, এটা পোলার নয়। পোলার যদি আমরা আর দিয়ে প্রকাশ করব তখন ওই ডিটে আর হয়ে যাবে তখন পোলারে। সিলিন্ড্রিক্যালে যদি বলি, সিলিন্ড্রিক্যাল বা পোলারের ক্ষেত্রে দেখো সিলিন্ড্রিক্যাল বা পোলারের ক্ষেত্রে বলি যদি, তখন এইটা হয়ে যাচ্ছে, দেখো এইটা আর হয়ে যাবে, ঠিক আছে, আর এই আলফাটা থিটা হয়ে যাবে, মানে ডিটা আর, এটা তো ডি ছিল অ্যাকচুয়ালি, সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে ডি সমান আর হয়ে যাবে আর আলফাটা থিটা হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো যে এটা এটা যেটা ছিল ডি বাই যেটা জেড ছিল, সেটা আমরা বলবো যে ট্যান আলফা, তার মানে আমরা বলতে পারি ট্যান থিটা দ্যাট ইজ ইকুয়াল টু ডি বাই জেড, আর বাই জেড। এইটা হয়ে যাবে ইকুয়েশন অফ কনস্ট্যান্ট। আর সেম থিং যদি স্ফেরিক্যালে হয় কি হবে বলো? স্ফেরিক্যালে কি হবে? সিম্পল থিটা। স্ফেরিক্যালে এটি কত, জেড এক্সিসের সঙ্গে যে কোণটা থাকে, দেখো স্ফেরিক্যালে যে জেড এক্সিসের সঙ্গে যে কোণটা করবে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে এক্স ওয়াই জেড, এই জেড এক্সিসের সঙ্গে যে কোণটা আলফা আছে সেটা থিটা, মানে আলফা ইজ ইকুয়াল টু থিটা, এটাই জাস্ট ইকুয়েশন অফ কনস্ট্যান্ট। সিম্পল আলফা ইজ ইকুয়াল টু থিটা, মানে আলফাটা গিভেন, ডিটা গিভেন, আলফা এবং ডি হচ্ছে যে গিভেন কোশ্চেনে। এবারে যখন সেটা সিলিন্ড্রিক্যালে যাচ্ছে তখন সে ডিটা হয়ে যাচ্ছে আর, আলফাটা হয়ে যাচ্ছে থিটা। আর স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে ওই ডিটার প্রয়োজনে নেই, সিম্পল আমরা বলতে পারি থিটা ইজ ইকুয়াল টু আলফা, কারণ স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে জেড এক্সিসের সঙ্গে
রেডিয়াস ভেক্টরটা যে কোণ করে থাকে, এখানে যখন পার্টিকেলটা আছে তখন পার্টিকেল রেডিয়াস রেডিয়াস, সেই কোণটাই তো থিটা, তাহলে আলফা ইজ ইকুয়াল টু থিটা সিম্পল। তাহলে দেখো ইকুয়েশন অফ কনস্ট্রেন্টসটা আলাদা আলাদা ফর্মে হচ্ছে, ইকুয়েশন অফ কনস্ট্রেন্টসটা আলাদা আলাদা ফর্মে হচ্ছে, কিন্তু ইকুয়েশন অফ কনস্ট্যান্ট, নাম্বার অফ ইকুয়েশন অফ কনস্ট্যান্ট একটাই হচ্ছে, এবং নাম্বার অফ ডিগ্রি অফ ফ্রিডম একটাই হবে। আশা করি ক্লিয়ার। আরেকটা আমরা এক্সাম্পল করি, শুধু সারফেস মুভ করবে, হ্যাঁ সারফেস মুভ করবে। আরেকটা আমি এক্সাম্পল করি, তাহলে বুঝতে পারবে যে ডিগ্রি অফ ফ্রিডম কি করে নির্ণয় করতে। দেরি হচ্ছে যদিও, তবু আরেকটা করাই। মনে করো সাপোজ আমি এক্সাম্পল বলছি, একটা মনে করো যে এক্স ওয়াই প্লেন রয়েছে, এই দিকটা মনে করো এক্স অ্যাক্সিস, আর এই দিকটা মনে করো ওয়াই অ্যাক্সিস। ক্লিয়ার? এটা একটা টেবিল ভাবো, এই টেবিলের উপরে কি আছে, একটা পার্টিকেল আছে মনে করো এইভাবে m1, আর একটা পার্টিকেল এইভাবে নিচের দিকে আছে m2। কোশ্চেনটা হচ্ছে mass m1 and m2 attached at the end of massless string of length L0 বা n নট, মানে টোটাল লেন্থটা হচ্ছে n নট, এই m1 থেকে m2 অবধি যে শুরু করে লেন্থটা হয়েছে, where m1 is constrained to move at surface of the table তার মানে এটা জেড অ্যাক্সিস, বুঝতে পারছো তো, সারফেস অফ দ্য টেবিল, and m2 hanged vertical can move in vertical z direction। হয়তো আমাদের পরীক্ষার সাপেক্ষে এত বড় কোশ্চেন আসবে না, কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি এটা করাচ্ছি, ঠিক আছে। ফাইন্ড ডিগ্রি অফ ফ্রিডম, না ভলিউমের যে কোনো জায়গায় পার্টিকেলটা মুভ করতে পারে না, শুধুমাত্র সারফেসে, ওইটাই তো রেস্ট্রিকশন। সারফেসের উপরে ওই অ্যাঙ্গেলটা সবসময় ফিক্সড থাকবে এবং ওকে মুভ করতে হবে, তো সেটা আমরা বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেমে বললাম। এইটা বলো ডিগ্রি অফ ফ্রিডম কতগুলো হবে, দেখি একটা গেস করে বলো তো, তাহলে বুঝবো আমাদের এটা বোঝাটা কমপ্লিট হয়ে গেছে। বলো, প্রথমত m1 হচ্ছে যে, ইন জেনারেল আমরা কি বলবো, ইন জেনারেল আমরা বলবো যে m1 এর যে ডিগ্রি অফ ফ্রিডম, মানে নাম্বার অফ কোঅর্ডিনেট, m1 কে যদি আমরা একটা ফ্রি পার্টিকেল বলি, তাহলে একে রিপ্রেজেন্ট করতে x1, y1, z1 লাগবে। সিমিলারলি m2 কে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, একই x2, y2, z2 লাগবে। ইন জেনারেল তাই তো হওয়া উচিত। এইবারে দেখো কি কি রেস্ট্রিকশন রয়েছে। নাম্বার 1, ফর মাস m1, মাস m1 এর ক্ষেত্রে প্রথমত xy প্লেনে ঘুরবে এটা, মানে z ইকুয়াল টু 0। দেখো আমি বলছি, m1 এর জন্য z ইকুয়াল টু 0, m2 এর জন্য কি কি হবে বলো, m2 তো শুধুমাত্র z অক্ষ বরাবর মুভ করতে পারে, তার মানে এর জন্য এটা z1 আমরা বলতে পারি। m2 এর জন্য কি হবে, x2 ও 0, আবার y2 ও 0,
এবং নাম্বার 3 সব থেকে যেটা বড় কথা, এদের মধ্যে যে লেন্থটা সেটা ফিক্সড। তাহলে সেখান থেকে আরেকটা ইকুয়েশন আসবে। তাহলে দেখো এইটুকু লেন্থ কত উপরের দিকে, এটা যদি 0 হয়, এটা যদি x1, y1 হয়, রুট ওভার অফ x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। তার মানে লেন্থ যেটা হবে দেখো রুট ওভার অফ x1 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস এই জেড এর জন্য এইদিকে লেন্থটা হবে, তাহলে যেটা হচ্ছে রুট ওভার অফ z2 মাইনাস 0 স্কোয়ার, এটা হচ্ছে লেন্থ L0। তাহলে টোটাল কতগুলো কনস্ট্রেন্টস ইকুয়েশন পেলে হলোনমিক ইকুয়েশন? একটা, দুটা, তিনটা, চারটা তোমার হলোনমিক কনস্ট্রেন্টস আছে, মানে k ইকুয়াল টু 4। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম f কত হবে দেখো 3 ইন্টু n মাইনাস কে। n মানে দুটো পার্টিকেল রয়েছে, তাহলে 3 ইন্টু 2 মাইনাস 4, তার মানে 6 মাইনাস 4, মানে ডিগ্রি অফ ফ্রিডম 2। ডিগ্রি অফ ফ্রিডম 2। ক্লিয়ার? বুঝতে পারলে কেন ডিগ্রি অফ ফ্রিডম 2 হলো? আচ্ছা রিপিট। দেখো আমি বলছি যে প্রথমে সিস্টেমটাকে বোঝো। সিস্টেমটা হচ্ছে দেখো এক্স ওয়াই প্লেনে m1 পার্টিকেলটা মুভ করছে। তাহলে m1 পার্টিকেলটার জন্য ইকুয়েশন অফ কনস্ট্যান্টস কি কি হবে? z ইকুয়াল টু 0, সিম্পল z1 ইকুয়াল টু 0। m2 পার্টিকেলটা শুধুমাত্র জেড অ্যাক্সিস বরাবর মুভ করছে, তাহলে m2 এর জন্য x2 ও 0, y2 ও 0। আবার এদের যে টোটাল লেন্থটা সেটা তো ফিক্সড, তাহলে সেখান থেকে তো আমরা একটা ইকুয়েশন পাবো, লেন্থের ইকুয়েশন পাবো, লেন্থ ইকুয়াল টু ফিক্সড। তো সেটা হচ্ছে এটা, ডিস্টেন্স ফর্মুলা ইউজ করেছি। তার মানে টোটাল নাম্বার অফ কনস্ট্রেন্টস ইকুয়েশন কটা এলো? 4টা। এক, এটা হচ্ছে যে 1, এটা হচ্ছে যে 2, এটা হচ্ছে যে 3, এটা হচ্ছে যে 4। না না এরকম হবে না, m1 এর ডিগ্রি অফ ফ্রিডম প্লাস দুটো মিলে তো একটা সিস্টেম না, পুরো সিস্টেমটা ডিগ্রি অফ ফ্রিডম আমরা নির্ণয় করছি। দুটো পার্টিকেল একসঙ্গে কানেক্টেড, দুটো পার্টিকেল মিলে একটা সিস্টেম হয়েছে, ইন্ডিভিজুয়ালি m1 m2 নয়। ঠিক আছে, নেক্সট দেখো একটা কোয়েশ্চেন করলে তোমরা বুঝতে পারবে। এখান থেকে কোয়েশ্চেন আসবে সিস্টেম দিয়ে যে কতগুলো ডিগ্রি অফ ফ্রিডম আছে, হয়তো তুলনামূলকভাবে ইজি সিস্টেম আসবে, কমপ্লিকেটেড আসবে না। এইখানে মনে করো একটা পার্টিকেল আছে, মাস আছে m1, তার আবার সঙ্গে একটা কানেক্টেড আছে লেন্থ L0। এখানে আবার একটা পার্টিকেল আছে যার মাস হচ্ছে যে m2। মুভিং পেন্ডুলাম এটা অ্যাকচুয়ালি। মুভিং পেন্ডুলাম আমি লিখে দিচ্ছি, মাস m1 and m2 attached to end of massless rod of length L0, and m1 is constrained to move along x direction while m2 constant to move in xy plane, while m2 constrained to move xy plane. ফাইন্ড ডিগ্রি অফ ফ্রিডম। এইটা করো তাহলে ক্লিয়ার হয়ে যাবে।
এক্সাম্পলের ওটাতে হ্যাঁ অভিক বলছে 2। হ্যাঁ দেখো তাহলে এবারে এবারে ক্লিয়ার হয়েছে না? এক হবে না, ভালো করে দেখো কতগুলো টোটাল নাম্বার অফ কনস্ট্যান্ট, দুটো পার্টিকেল আছে মানে 3n - k। তো বলো m1 এর জন্য কি হবে? প্রথমে বলো m1 এর জন্য ইকুয়েশন অফ কনস্ট্যান্ট কি? হ্যাঁ 2 হবে। m1 এর জন্য কি হবে দেখো, x অক্ষ বরাবর শুধু মুভ করছে, তার মানে y1 = 0, z1 = 0 ফর m2। m2 তো কেবলমাত্র xy প্লেনে মুভ করছে, তার মানে z2 = 0। আরেকটা এদের লেন্থটা কনস্ট্যান্ট, l0 ইজ কনস্ট্যান্ট। তাহলে এখানে আরেকটা ইকুয়েশন তোমরা পাবে √(x2 - x1) এর হোল স্কয়ার প্লাস y2 - 0 এর হোল স্কয়ার। ইকুয়াল টু l0। তাহলে চারটা ইকুয়েশন হলো না? তাহলে f ইকুয়াল টু কত হবে? সেম আগের মতো 3n - k, 3 × 2 - 1, সরি 2 - 4, সো 6 - 4 = 2। হ্যাঁ l কনস্ট্যান্ট, হ্যাঁ l তো কনস্ট্যান্টই অবশ্যই। ঠিক আছে, চলো নেক্সট ভেরিয়েশনাল প্রিন্সিপালে চলে আসি। এখানে অবধি হোক, আজকে ভেরিয়েশনাল প্রিন্সিপালটা কমপ্লিট করে নি। ভেরিয়েশনাল প্রিন্সিপাল দেখো, ভেরিয়েশনাল প্রিন্সিপালটা বেসিক্যালি কি না, আমরা একটা ইন্টিগ্রেশনকে ডিফাইন করব i = ইন্টিগ্রেশন x1 to x2 f of y, y ডট, x। এখানে y ডট মানে হচ্ছে কি dy/dx উইথ রেসপেক্ট টু t নয় কিন্তু, হোয়ার y = y of x and y dot = dy/dx বেসিক্যালি। না, মুভিং পেন্ডুলাম বলতে পেন্ডুলামটা মুভ করছে, এলটা কনস্ট্যান্ট গিভেন। ঠিক আছে, যদি ওইখানে সাপোর্টটা মুভ ছিল যখন আগে তো মুভিং পেন্ডুলামটা বলেছিলাম, তোমাকে সিচুয়েশনটা বুঝতে হবে। এখানে মুভিং পেন্ডুলাম বলছে কিন্তু সিচুয়েশনটা তো ডেসক্রাইব করা আছে না, l0টা কনস্ট্যান্ট। দেখো i = x1 to x2 f y, y dot, x dx। এখন if this integral is extremum, এটা একটা ইন্টিগ্রেশন আমরা ডিফাইন করেছি ফর দ্য সিস্টেম, এনি সিস্টেম যে সিস্টেমটা ফাংশনটা f y, y dot, x দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। এনি সিস্টেম which can be described by the function f of y, y dot, x, যেখানে y dot হচ্ছে dy/dx। এখন যদি এই ইন্টিগ্রালটা নাও, ইফ দিস ইন্টিগ্রাল, এগুলো প্রমাণ করা যাবে কিন্তু অত বড় বড় প্রমাণ তো করবো না আমরা, এর থেকে যে রেজাল্টটা যেটা কাজে লাগবে, সেই যে ক্রিমটা সেটা আমাদের প্রয়োজন। তাহলে ইফ দিস ইন্টিগ্রাল ইজ extremum, then del I, that is del of integration x1 to x2 f of y, y dot, x dx equal to 0। যদি এই ইন্টিগ্রালটা এক্সট্রিমাম হয় তাহলে del I equal to 0 হবে, এবং তাহলে এই যে ফাংশনটা f of y, y dot, x এই অয়লার ল্যাগ্রেঞ্জেস ইকুয়েশনটা ফলো করবে। দেন f of y, y dot, x will follow Euler-Lagrange's equation। That is d dx of del f upon del y dot minus del f upon del y is equal to 0। এইটা আমাদেরকে মনে রাখতে হবে। এইটা হচ্ছে অয়লার ল্যাগ্রেঞ্জেস ইকুয়েশন। কন্ডিশনটা কি না, যদি del I is equal to this equal to 0 হয়, মানে del I is equal to 0 হয়,
তাহলে ফাংশন এফ এই ইকুয়েশনটা ফলো করবে, যেখানে এফ হচ্ছে যে ওয়াই কমা ওয়াই ডট কমা এক্স। এক্সট্রিমাম মিনস হচ্ছে যে ফার্স্ট ডিফারেন্সিয়েশন জিরো, আইদার ম্যাক্সিমাম অর মিনিমামকে এক্সট্রিমাম বলা হয়। যেমন তোমরা অপটিক্সে পড়েছো না, ফার্মার্স প্রিন্সিপাল, মনে পড়েছে? পাথটাকে আমরা বলতাম এক্সট্রিমাম, আইদার ম্যাক্সিমাম অর মিনিমাম, তার মানে ফার্স্ট ডিফারেন্সিয়েশন জিরো হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ভেরিয়েশনাল প্রিন্সিপাল কি বোঝাচ্ছে? হ্যাঁ, পাথ ইন্ডিপেন্ডেন্ট অবশ্যই। ভেরিয়েশনাল প্রিন্সিপাল কি বোঝাচ্ছে? যে ভেরিয়েশনাল প্রিন্সিপাল বোঝাচ্ছে যে কোনো একটা সিস্টেমের ফাংশন এফ ওয়াই কমা ওয়াই ডট কমা এক্স, এটা একটা সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। যে এই ফাংশনটা যদি এক্সট্রিমাম হয়, মানে এই ইন্টিগ্রাল ফাংশনটা না বলে ইন্টিগ্রালটা বলা হয় উচিত, এই ইন্টিগ্রালটা যদি এক্সট্রিমাম হয় তাহলে এ একটা ইকুয়েশন, হ্যাঁ প্রিন্সিপাল অফ লিস্ট অ্যাকশন, তাহলে এ একটা ইকুয়েশন ফলো করবে, যে ইকুয়েশনটাকে বলা হয় অয়লার ল্যাগ্রেঞ্জেস ইকুয়েশন। এর সিম্পল অ্যাপ্লিকেশন রয়েছে, এবং সবচেয়ে যেটা সিম্পলেস্ট অ্যাপ্লিকেশন আমরা জানি, দ্য শর্টেস্ট পাথ ইজ স্ট্রেট লাইন। আমরা জানি যে দুটো পয়েন্টের মধ্যে যে শর্টেস্ট পাথ সেটা যে স্ট্রেট লাইন হয়, সেটা এই থিওরিটার একটা অ্যাপ্লিকেশন করে আমরা সেটা প্রুভ করতে পারি। এই যদি আমরা অ্যাপ্লিকেশন বলি, তাহলে আমরা বলতে পারবো যে শর্টেস্ট পাথ between any two point is straight line. Time independent, time dependent is straight line. This is a mathematical concept, variation principle. এই ম্যাথমেটিক্যাল কনসেপ্টটাকে আমরা ফিজিক্সে ইউজ করব, যেটার আউটকামটাই হচ্ছে আমরা পাবো যে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন। সেটা আমরা আসবো, অ্যাকশন অ্যাঙ্গেল প্রিন্সিপাল থেকে আসবে এটা। তার আগে আমরা বেসিক এর যে এটা একটা ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা বলতে পারি, যে যেখান থেকে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনটা আসছে, যখন আমরা ডিরাইভ যদি আমরা করতে চাই, তাহলে সেটা একটা ভেরিয়েশনাল প্রিন্সিপালের উপরে ডিপেন্ড করে হবে, যেটা অ্যাকশন অ্যাঙ্গেল প্রিন্সিপাল বলা হয়। সেটা ইন জেনারেল অ্যাকচুয়ালি ভেরিয়েশনাল প্রিন্সিপালের একটা অ্যাপ্লিকেশন, সেটা আসবো আমরা পরে। তার আগে আমরা এই বেসিক, এটা একটা, এই ভেরিয়েশনাল প্রিন্সিপাল হচ্ছে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, দিস ইজ নট কনসেপ্ট অফ ফিজিক্স। এটা এনি যে কোনো একটা ফাংশন আমরা ইন্টিগ্রালকে যদি এভাবে ডিফাইন করি এবং সেই ইন্টিগ্রালটা যদি এক্সট্রিমাম হয়, তাহলে সে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ফলো করবে না। এটা ডিএলএমবার্স নয়, ডিএলএমবার্স তো ডিফারেন্ট। ঠিক আছে, তাহলে দেখো এই শর্টেস্ট পাথ যে স্ট্রেট লাইন হয় সেটা প্রুভ করতে পারবে ভেরি সিম্পল। আমি একটা করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে যে এই ফর্মুলাটা কিভাবে মানে অ্যাপ্লাই হচ্ছে। মনে করো সাপোজ একটা এক্সওয়াই প্লেন যদি আমরা বলি, দুটো পয়েন্ট মনে করো এ এবং বি, এ এবং বি এর মধ্যে একটা পাথ আমরা এস জুড়ে দিয়েছি এইভাবে। তাহলে যদি এ এবং এই 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 এর যদি ক্ষুদ্র অংশ ডিএস হয়, মনে করো এইটুকু, এর যদি ক্ষুদ্র হয় ডিএস, এবং এই ডিএসটা যদি এইভাবে আমরা এই বরাবর ডিএক্স আর এই বরাবর ডিওয়াই বলি, তাহলে বলো এখানে ডিএস কত হবে? ডিএস হয়ে যাবে দেখো রুট ওভার অফ ডিএক্স স্কোয়ার, যদি ডিএস খুব ক্ষুদ্র হয়, ডিওয়াই তার হোল স্কোয়ার। এখন দেখো এই যে এসটাকে আমরা বলছি না, এই এসটা যদি এক্সট্রিমাম হয়, এসটা যদি এক্সট্রিমাম হয়, এস মানে কি? এখানে এস মানে হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি ডিএস। এস মানে কি? ইন্টিগ্রেশন এ টু বি ডিএস। এই এস যদি এক্সট্রিমাম হয়, তাহলে দেখা যাবে দ্য শর্টেস্ট পাথ বিটুইন দিস টু পয়েন্ট এ এন্ড বি স্ট্রেট লাইন। তাহলে দেখো এস ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি ডিএস, কিন্তু ডিএস ইকুয়াল টু কি এটা বসাতে পারি আমরা। তাহলে এস ইকুয়াল টু হয়ে গেল দেখো ইন্টিগ্রেশন এ টু বি রুট ওভার অফ ডিএক্স হোল স্কোয়ার প্লাস ডিওয়াই হোল স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা মনে করো ডিএক্সটা কমন নিয়ে নিই, তাহলে ইন্টিগ্রেশন এ টু বি হয়ে যাবে দেখো ডিএক্স যদি কমন নিই, তাহলে রুট ওভার অফ 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স এর হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে বলো তো এইটা যেটা হলো ইন্টিগ্রেশন এ টু বি, এটা বলতে পারি রুট ওভার অফ 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার ইন্টু ডিএক্স। ভালো করে ভেবে দেখো, ডিওয়াই বাই ডিএক্স তো ওয়াই ডট আমরা ডিফাইন করেছিলাম না,
তাহলে ভেবে দেখো, এইখানে যেটা আমরা বলেছি, এইখানে যেটা বলেছিলাম এফ অফ ওয়াই কমা ওয়াই ডট কমা ওয়াই এক্স, যে ফাংশনটা বলেছি এই ফাংশনটা ইন্টিগ্রেশনে, দেখো এখানে এটা এস এসছে, আইটা কি এখানে এস, আইটা তো জেনারেল একটা ইন্টিগ্রেশন, কিন্তু এইখানে আইটা কি এস, আর ফাংশনটা যেটা এফ ওয়াই কমা ওয়াই ডট কমা এক্স ছিল, সেই ফাংশনটা এখানে কত হয়েছে দেখো, 1+y ডট স্কোয়ার। তার মানে এইখানে আমরা যদি বলি এই এই যে ইন্টিগ্রালটা, এই ইন্টিগ্রালের যে এফটা, সেই এফটা কত, √1+y ডট স্কোয়ার। তাই তো? তাহলে এক্স, এস যদি এক্সট্রিমাম হয়, তার মানে কি, এস যদি এক্সট্রিমাম হয়, ইফ এস ইজ এক্সট্রিমাম, দেন এফ উইল ফলো, কোন ইকুয়েশনটা ফলো করবে, অয়লার ল্যাগ্রেঞ্জেস ইকুয়েশন, ডি ডিএক্স অফ ডেল এফ আপন ডেল ওয়াই ডট মাইনাস ডেল এফ আপন ডেল ওয়াই ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটা ফলো করবে। এখন দেখো, যদি এই ইকুয়েশনটা ফলো করে আর আমার এফ ইকুয়াল টু কত আছে, √1+y ডট স্কোয়ার, তার মানে এফ ডাজ নট ডিপেন্ড অন ওয়াই, এফ ওয়াই এর উপর ডিপেন্ড করে না, ওয়াই ডটের উপর ডিপেন্ড করছে, তাহলে সেক্ষেত্রে ডেল এফ আপন ডেল ওয়াই যে টার্মটা সেটা 0 হয়ে যাবে, তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকবে, ডি ডিএক্স অফ ডেল এফ আপন ডেল ওয়াই ডট ইকুয়াল টু 0, তার মানে ডেল এফ আপন ডেল ওয়াই ডট ইকুয়াল টু কনস্ট্যান্ট, ডেল এফ আপন ডেল ওয়াই ডট ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন দেখো যে ডেল এফ আপন ডেল ওয়াই ডট, এটা কত হবে দেখো, এফ ইকুয়াল টু কত আছে, √1+y ডট স্কোয়ার, তাহলে ডেল এফ আপন ডেল ওয়াই ডট কত হবে, 1/2√1+y ডট স্কোয়ার ইন্টু 2y ডট, তাহলে 2 কেটে গেল, তার মানে এটা হয়ে যাবে ওয়াই ডট আপন √1+y ডট স্কোয়ার, তার মানে এটা হয়ে গেল দেখো ওয়াই ডট আপন √1+y ডট স্কোয়ার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে এই কনস্ট্যান্টটাকে আমি আলফা ধরে নিলাম, তাহলে ওয়াই ডট স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার ইন্টু 1+y ডট স্কোয়ার। এটা যদি আমরা সাজিয়ে লিখি দেখো, তাহলে ওয়াই ডট স্কোয়ার যদি আমরা কমন নিই, তাহলে 1 মাইনাস আলফা স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার, তাহলে ওয়াই ডট স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাবে আলফা স্কোয়ার আপন 1 মাইনাস আলফা স্কোয়ার, তার মানে ওয়াই ডট ইজ ইকুয়াল টু আলফা আপন √1 মাইনাস আলফা স্কোয়ার। তো এইটাকে যদি আমরা একটা কনস্ট্যান্ট বলি এম, কারণ আলফা আর 1 প্লাস আলফা কনস্ট্যান্ট, তার মানে ওয়াই ডট মানে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু এম, তাহলে এখান থেকে দেখো আমরা যদি বলি ডিওয়াই সমান কত হবে, এম ডিএক্স, তাহলে এটা যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু mx প্লাস সি, এই হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে এটা একটা স্ট্রেট লাইন, ওয়াই আর এক্স এর মধ্যে রিলেশন। So this equation of motion is, so this equation is straight line, so this is the equation of straight line. ক্লিয়ার? তো নেক্সট ক্লাসে আমরা দেখবো যে এইটারই একটা অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাকশন অ্যাঙ্গেল প্রিন্সিপাল ল্যাগ্রেঞ্জিয়ানের ক্ষেত্রে, এবং সেখান থেকে আমাদের ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন আসবে, এবং সেখান থেকে আমরা দেখতে পাবো যে ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়াল টু টি মাইনাস ভি, এবং এই ল্যাগ্রেঞ্জিয়ান ডিফারেন্ট সিস্টেমের ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জিয়ান নির্ণয় করতে হবে। তারপরে আমরা হ্যামিল্টনিয়ান ফর্মুলেশন পড়ব, এবং একটা ল্যাগ্রেঞ্জিয়ানকে কিভাবে হ্যামিল্টনিয়ানে কনভার্ট করা যায়, এবং একটা হ্যামিল্টনিয়ানকে কিভাবে ল্যাগ্রেঞ্জিয়ানে কনভার্ট করা যায়, সেই বিষয়গুলো পড়বো, এবং ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনটাও পড়ে নেব। ঠিক আছে, চলো আজকে এইটুকুই থাক, কালকে দেখা হচ্ছে।